আপনাদের অনলাইন ক্লাস যদি এরকম কন্টিনিউ হয় উম, তো ভেজাল। বাট হোয়াট আই বেসিক্যালি ডু ইজ, যখন আর কি অনলাইন ক্লাস রেগুলার হতো তখন হচ্ছে আপনাদের আম, কি বলো, জুম মিটিং এর ডিউরেশন দেখে অ্যাটেন্ডেন্স দেওয়া হইতো। ঠিক আছে, আপনি যদি সার্টেন অ্যামাউন্ট সময় যদি কাভার করতে না পারেন তাহলে আর কি অ্যাটেন্ডেন্স পাবেন না। ঠিক আছে। সো আমি আমার এন্ড থেকে দেখতে পাই যে আপনারা কত মিনিট ধরে জয়েন করেছিলেন। ঠিক আছে, এবং শুরুতে একটা অ্যাটেন্ডেন্স দেবো, শেষে একটা অ্যাটেন্ডেন্স দেবো। ঠিক আছে, যদি দুইটাতেই থাকেন এবং ওই মিনিটটা ক্রস করে তখন আপনি প্রেজেন্ট পাবেন। আদারওয়াইজ যদি কোনো একটা মিস করেন তাহলে লেট পাবেন। আর যদি এনাফ টাইম না থাকেন তাইলে আসলে আপনার মানে না থাকেন তাহলে তো অ্যাবসেন্ট হবেই আর কি। ঠিক আছে, তো যাই হোক, অনলাইন ক্লাস আসলে খুবই বিরক্তিকর। তো যাই হোক, কিছু করার নাই, নিতে হচ্ছে। আহ, উম, ঠিক আছে, আগে আগে আমরা পড়াশোনার মধ্যে যাই, তারপর আমরা এগুলা ডিসকাস করতেছি। আচ্ছা, গত দিন পর্যন্ত আমরা যেগুলো ডিসকাস করেছিলাম সেগুলা হচ্ছে যে টেন্সর প্রোডাক্টের একটা পস্টলেট ছিল, ওইটা দেখেছিলাম। সো টেন্সর প্রোডাক্টের পোস্টারটা বেসিক্যালি আপনার যদি দুইটা সেপারেট সিস্টেম থাকে, ধরেন সাই ওয়ান একটা সিস্টেম আর আরেকটা সিস্টেম হচ্ছে সাই টু, হতে পারে দুইটাই সিঙ্গেল কিউবিট সিস্টেম, হতে পারে একটা সিঙ্গেল কিউবিট সিস্টেম আরেকটা হয়তো মানে ডাবল কিউবিট সিস্টেমও হইতে পারে, বা হয়তো একটা কিউবিট একটা কিউট্রিট, মানে যে কোনো ডিমেনশন হইতে পারে। এটা হয়তো D1 ডিমেনশন, এটা হয়তো D2 ডিমেনশন। ডাজন্ট ম্যাটার যে আপনি এক্স্যাক্টলি কি বলে যে আপনার সেম হওয়া লাগবে কি না, এরকম কোনো কন্ডিশনই আসলে নাই। যে কোনো আরবিট্রারি দুইটা সিস্টেম থাকতে পারে, দুইটা যদি আইসোলেটেড সিস্টেম হয় ইন্ডিভিজুয়ালি দুইজনকে আলাদা স্টেট ভেক্টর দিয়ে লেখা যাবে। এবং আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি দুইটা সিস্টেম মিলায় যে বড় সিস্টেমটা হয় ওইটাও তো একটা আইসোলেটেড সিস্টেম, ওইটার ডেসক্রিপশনটা কি, ওইটার স্টেট ভেক্টরটা কি হবে, সেটা হবে হচ্ছে টেন্সর প্রোডাক্ট। ঠিক আছে, এবং ওইটার ডিমেনশন হচ্ছে D1 টাইমস D2। ঠিক আছে, তো আম, যেমন গতদিন আপনারা দেখেছিলেন যে দুইটা কিউবিট মিলে একটা 4x1 ম্যাট্রিক্স আসছিল, মানে 4 ডিমেনশনাল সিস্টেম আসছিল আর কি। সো 2x2, মানে 2 × 2 4 আসছিল। ঠিক আছে, তো টেন্সর প্রোডাক্টের বেসিক্যালি কাজ এটাই আর কি। তারপরে আমরা আরেকটা জিনিস দেখেছিলাম যে খুব সিম্পল আইডিয়া থেকে আমাদের এন্ট্যাঙ্গেল স্টেট বলতে একটা জিনিস চলে এসেছে। ঠিক আছে, এন্ট্যাঙ্গেল স্টেট গুলা হচ্ছে কি, যে আহ, আমরা দেখিয়েছিলাম যে এরকম আমাদের একটা কিউবিট আছে প্লাস স্টেট, আর একটা কিউবিট আছে ধরেন মনে হয় ওয়ান স্টেট নিয়েছিলাম। তো এখন এই দুইটাকে একসাথে যদি আমি ডিসক্রাইব করতে চাই তাহলে তো জাস্ট টেন্সর প্রোডাক্ট দিয়ে গুণ করলেই হয়ে যাবে। ঠিক আছে, এই দুইজনকে মিলায় যেই স্টেটটা হয়, কম্পোজিট সিস্টেম যেটা, ঠিক আছে, এটাকে আমি ডিসক্রাইব করার জন্য জাস্ট আমরা প্লাস টেন্সর প্রোডাক্ট ওয়ান লিখলেই হয়ে যাচ্ছিল। আচ্ছা, আই গেস আমি একটু স্পেস নিয়ে কাজ করি। ধরেন আপনার যদি দুইটা কিউবিট থাকে, একটা প্লাস স্টেট আর একটা ওয়ান স্টেট, তো দুইটাকে একসাথে ডিসক্রাইব করা যায় কিভাবে? well, দুইটাকে একসাথে ডিসক্রাইব করার জন্য আমরা যে কাজটা করতে হবে বলা হচ্ছে আমাদের ইয়েতে, আম, কি বল, টেন্সর প্রোডাক্ট পোস্টলেটে, সেটা হলো এদেরকে প্লাস টেন্সর প্রোডাক্ট ওয়ান এইভাবে ডিসক্রাইব করা যায়। ঠিক আছে, এবং চাইলে আপনি এই প্লাস্টেরটাকে ভেঙে জিরো আর ওয়ানে ভাঙায় লিখতে পারেন, তারপর ডিস্ট্রিবিউট করতে পারেন, সমস্যা নেই, একই কথা। তারপরে আমরা একটা গেট দেখিয়েছিলাম, যে সিনট গেট। তো সিনট গেট অ্যাপ্লাই করার পরে যে স্টেটটা আসে, সেই স্টেটটা এমন একটা কিছু আসে। আচ্ছা, তো আমরা সাধারণত এভাবে ডট ডট দিয়ে লাইন দিয়ে লিখি, যে মানে এভাবে, মানে আমি লিখি অ্যাটলিস্ট স্টেজ, এই স্টেজে, মানে so এভাবে ডট ডট দেওয়া মানে হচ্ছে এক্স্যাক্টলি এই টাইম, এই পজিশনে আসলে স্টেটটা কি ছিল। ঠিক আছে, তারপরে ধরেন সি নট অ্যাপ্লাই করার পরে
নতুন যে স্টেটটা হয় মানে এই পজিশনে তার স্টেট ভেক্টরটা কত সেটা লিখবো আমরা। তো এটা মনে হয় এরকম ছিল যে 1/√2 0 1 প্লাস 1/√2 1 0 এরকম টাইপের কিছু একটা মনে হয়েছিল। তো এন্টাঙ্গেল স্টেট বলতে আমরা বুঝিয়েছিলাম যে দেখেন আমরা এই 2 কিউবিট যে স্টেটটা ছিল সেটাকে ভাঙায়, ভাঙায় বলতে আমরা দুইটা কিউবিটে সেপারেট করে লিখতে পারছিলাম যে প্রথম কিউবিটের স্টেট হইলো প্লাস স্টেট, দ্বিতীয় কিউবিটের স্টেট হইলো ওয়ান স্টেট, মানে সামথিং টেন্সর প্রোডাক্ট সামথিং আকারে লিখতে পারছিলাম। এবং আমি বলেছিলাম যে চ্যালেঞ্জ দিয়েছিলাম আপনাদেরকে, দেখেন যে এটাকে ভাঙাতে পারেন কিনা। ঠিক আছে, যে আপনারা এটাকে ক্যান ইউ রাইট দিস অ্যাজ ধরেন সামথিং টেন্সর প্রোডাক্ট সামথিং আকারে লেখা যায় কিনা। ঠিক আছে, এবং আমি বলেছিলাম যে এটা আসলে লেখা যায় না। ওকে, সো এমন স্টেট এক্সিস্ট করে যাদেরকে এমন মানে কম্পোজিট সিস্টেম এক্সিস্ট করে, কম্পোজিট বলতে আর কি জোড়া দিয়ে বানানো যে সিস্টেমটা, এটাকে আমি কম্পোজিট সিস্টেম বলি আর কি। ঠিক আছে, দুইটা মিলে কম্পোজ করা হয়েছে। তো এই কম্পোজিট সিস্টেমটাকে, ঠিক আছে, আপনি দুইটা সেপারেট সিস্টেম আকারে লিখতে পারতেছেন না। তো এই ধরনের স্টেট গুলাকেই বলা হয় হচ্ছে এন্ট্যাঙ্গেল স্টেট। ঠিক আছে, এন্ট্যাঙ্গেলমেন্ট মানে আপনারা যদি পপ সায়েন্সে এন্ট্যাঙ্গেলমেন্ট, কোয়ান্টাম এন্ট্যাঙ্গেলমেন্টের নাম শুনে থাকেন, লিটারালি এইটা। ঠিক আছে, তো যেহেতু একটা জিনিসকে আমরা ভেঙে দুইটা জিনিসের মাল্টিপ্লিকেশন আকারে লিখতে পারতেছি না, তখন তাদেরকে আমরা এন্ট্যাঙ্গেলড বলতেছি। ঠিক আছে, আর যখন আমরা এভাবে ভাঙতে পারতেছি, ঠিক আছে, ভাঙা যায়, তাদেরকে আমি বলতেছি হচ্ছে সেপারেবল, সেপারেবল স্টেট। ঠিক আছে, আম, তো তো হচ্ছে যে আমরা আম, এইখান থেকে আসলে এন্ট্যাঙ্গেলমেন্ট, কোয়ান্টাম এন্ট্যাঙ্গেলমেন্টের ডেফিনেশনটা দিতে পারি। ঠিক আছে, সো কোয়ান্টাম এন্ট্যাঙ্গেলমেন্টের ডেফিনেশন বেসিক্যালি কাইন্ড অফ লাইক দিস, যে আপনাকে যদি আমি একটা স্টেট দিয়ে দিই, কম্পোজিট সিস্টেম মানে মাল্টিপল সিস্টেম থাকবে তার মধ্যে, হইতে পারে এগেইন দুইটাই কিউবিট হইতে পারে, দুইটা কিউবিট নাও হইতে পারে, একটা D1 ডিমেনশন হইতে পারে আর একটা D2 ডিমেনশন হইতে পারে। ঠিক আছে, আপনার কাজ হইলো এইটাকে আম, এইভাবে ফ্যাক্টরাইজ করা। ঠিক আছে, ফ্যাক্টরাইজ করে টেন্সর প্রোডাক্ট আকারে লেখা। ঠিক আছে, ফ্যাক্টরাইজ বলতে সামথিং টেন্সর প্রোডাক্ট সামথিং আকারে লেখা। যদি লিখতে পারেন, ফ্যাক্টরাইজ করতে পারেন, তাহলে হচ্ছে তারা হয়ে যাবে সেপারেবল। ঠিক আছে, কারণ স্বাভাবিক সেপারেট করতে পারছেন। আর যদি সেপারেট করে এভাবে লিখতে না পারেন, তাহলেই তাদেরকে আসলে এন্টাঙ্গেল স্টেট বলে। ঠিক আছে, তো আমি আর কি এই জন্য এদেরকে প্রাইম নাম্বারের সাথে তুলনা করি। বা ধরেন ছোটবেলায় হচ্ছে আপনাদের যেরকম মানে লিটারালি আসলে ওই রকমই, ছোটবেলায় যে আপনাদের উৎপাদকে বিশ্লেষণের কিছু ম্যাথ ছিল, যে পলিনোমিয়াল ফ্যাক্টরাইজ করা লাগতো। ঠিক আছে, যেরকম ছোটবেলায় হচ্ছে আপনাদেরকে যদি বলা হতো যে x² - y² এইটাকে ফ্যাক্টরাইজ করেন, তখন যেটা করতেন আপনারা x + y × x - y লিখতেন, তো দুইটার গুণ আকারে লিখতে পারতেছিলেন। সো ফ্যাক্টরাইজ করা সম্ভব। তো এরকম হইলে আমরা বেসিক্যালি সিমিলার এরকম কেস যদি এখানে হয়, তাহলে আমরা বলবো সেপারেবল। আর যদি করা না যায়, যেমন আপনাদের মনে আছে কিনা জানি না, x² + y² থাকলে এটাকে আর আপনারা কিছু করতেন না। তো দ্যাট উড বি দ্য ইকুইভ্যালেন্ট অফ এন্ট্যাঙ্গেলড স্টেট। ঠিক আছে, তো আম, এটাই যে এন্ট্যাঙ্গেলড স্টেটের ডেফিনেশন কি। আম, এখন আই গেস আমি আপনাদেরকে আহ, কিছু এক্সাম্পল দিতে পারি যে কারা এন্ট্যাঙ্গেল কারা এন্ট্যাঙ্গেলড না। ঠিক আছে, এটা একটা জিনিস। আর হ্যাঁ, আর হচ্ছে যেরকম আমি একটা যদি সিম্পল কেস দেখাতে চাই, যেমন 1/2 0 0 প্লাস 1/2 0 1 প্লাস 1/2 1 0 প্লাস 1/2 1 1, আমি যদি জাস্ট 2 কিউবিট সিস্টেমের কথাই বলি। ঠিক আছে, আমি আপনাকে এরকম একটা স্টেট দিয়ে বললাম যে দেখেন একটা 2 কিউবিট সিস্টেম, এইটাকে আপনি ফ্যাক্টরাইজ করতে পারেন কিনা। একে আমি আপনাকে জিজ্ঞেস করতেছি যে এটা কি এন্ট্যাঙ্গেলড নাকি সেপারেবল। ঠিক আছে, সো কোয়েশ্চেনটা হচ্ছে ইজ দিস স্টেট এন্ট্যাঙ্গেলড
অর সেপারেবল। সো আপনার কাজ হচ্ছে এদেরকে ফ্যাক্টরাইজ করার চেষ্টা করা। কিভাবে করবেন? লিটারালি মানে জাস্ট কমন নেওয়া শুরু করুন। যদি কমন নিয়ে লিখতে পারেন তাহলে এটা সেপারেবল, যদি কমন না নিয়ে লিখতে পারেন তাহলে এটা সেপারেবল না, এন্ট্যাঙ্গেল। ঠিক আছে? সো প্রথম কাজ হইল কমন নেওয়া বলতে যেটা বোঝাচ্ছি, এইখানকার যেই স্টেট গুলো দেওয়া আছে এগুলোকে আর কি ভেঙে টেন্সর প্রোডাক্ট আকারে লিখবে। ঠিক আছে? সো জিরো টেন্সর প্রোডাক্ট জিরো প্লাস হাফ জিরো টেন্সর প্রোডাক্ট ওয়ান প্লাস ওয়ান টেন্সর প্রোডাক্ট জিরো প্লাস হাফ ওয়ান টেন্সর প্রোডাক্ট ওয়ান। তো এখান থেকে লিটারালি আমি জাস্ট যে কাজটা করব, প্রথম দুইটা টার্ম থেকে আমি দেখতে পাচ্ছি যে জিরো জিরো এই পার্টটা কমন নেওয়া যায়, দ্বিতীয়টা থেকেও ওয়ান ওয়ান এই পার্টটা কমন নেওয়া যায়। তো আমি কমন নিয়ে বসে থাকবো। ঠিক আছে? তো আহ, আর সাথে হাফও কমন নেওয়া যায়, হাফও কমন নিয়ে নিব। সো এটাকে হাফ জিরো টেন্সর প্রোডাক্ট এভাবে লিখছি আমি। ঠিক আছে? সো আই গেস আমি একটু কালার কোড করার ট্রাই করি। সো বেসিক্যালি আমি এইটা নিচ্ছি আর এখান থেকে এইটা নিচ্ছি। সো যদি কমন নেই তাহলে এখানে জিরো পড়ে থাকে আর এখানে ওয়ান পড়ে থাকে। ঠিক আছে? সিমিলারলি আমি ডান সাইড থেকে হচ্ছে আমার হাফ কেট ওয়ান টেন্সর প্রোডাক্ট এই পার্টটুকু কমন নিব। তো সেটা নেওয়ার জন্য কিভাবে কাজ করতেছি, সো হাফ ওয়ান টেন্সর জিরো প্লাস ওয়ান। সো সেম জিনিস জাস্ট ডিরেক্টলি কমন নিয়ে নিছি। কমন নেওয়ার পরে আমি দেখবো যে যেটা হচ্ছে যে ডান সাইডে সেম জিনিস আসছে কিনা। ডান সাইডে যদি সেম এক্সাক্ট জিনিস আসে তাহলে আমি কমন নিতে পারবো, এবং তখন হচ্ছে এদেরকে সেপারেবল স্টেট হিসেবে লেখা যাবে। যদি সেম জিনিস এক্সাক্ট না আসে লেখা যাবে না, শেষ। আপনার মানে ছোটবেলায় যে যে কষ্টটা করা লাগতো, যেমন এই মানে এই পলিনোমিয়ালটা ফ্যাক্টরাইজ করা যায় কিনা দেখার জন্য আপনাকে হয়তো এক্সট্রা টার্ম অ্যাড করে আবার বিয়োগ করে দেখা দেখা লাগতো যে আচ্ছা ফ্যাক্টরাইজ হয়তো করাও যেতে পারে। এখানে তেমন কিছুই করা লাগবে না, লিটারালি ডিরেক্টলি কমন নিয়ে নেবেন। যদি ফ্যাক্টরাইজ করা যায় অটোমেটিক্যালি ফ্যাক্টরাইজড হয়ে যাবে, যদি করা না যায় কিছু করার নাই। ঠিক আছে? হবে না, শেষ। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সো বেসিক্যালি আপনি এই স্টেপেই বুঝে ফেলতে পারবেন যে আসলে আপনার এটা কি এন্টাঙ্গেল স্টেট নাকি সেপারেবল স্টেট। তো আমি যেমন দেখতে পাচ্ছি যে হ্যাঁ আমার এখানে যে আসছে এখানে এক্স্যাক্টলি তাই আসছে। সো আমি কমন নিতে পারবো। তো তার মানে এটা একটা সেপারেবল স্টেট হবে। ঠিক আছে? তো কমনটা নিয়ে ফেলি। কমনটা নেওয়ার সময় সাবধান, কারণ এইখানকার যে মাল্টিপ্লিকেশনটা সেটা হইলো একটা টেন্সর প্রোডাক্ট, এবং টেন্সর প্রোডাক্টের প্রথমে থাকে ফার্স্ট কিউবিট, পরে থাকে সেকেন্ড কিউবিট। ঠিক আছে? ফার্স্ট কিউবিট সেকেন্ড কিউবিট। সো ছোটবেলায় হয়তো গুণ করার সামনে সময় এই জিনিসটা খেয়াল রাখতেন না যে আচ্ছা কমন নেওয়া মানে নিয়ে সামনে নিয়ে চলে আসেন। ঠিক আছে? এরকম করতেন। বাট এখানে এটা করা যাবে না, কারণ আপনি যদি এখন এটা করেন তাহলে কিন্তু আপনি ফার্স্ট কিউবিট আর সেকেন্ড কিউবিট উল্টায় ফেললেন। আপনি কমন নিলেন সেকেন্ড কিউবিটের জিনিস নিয়ে টেন্সর প্রোডাক্টের আগে লিখতেছেন, সেটা কিন্তু ফার্স্ট কিউবিটের জিনিস বুঝাবে এই লাইন থেকে। সো এই দুইটা ইকুয়াল হবে না। সো আপনাকে যেটা করতে হবে, কমন নিলে যেটা যেই দিকে ছিল, যেটা ডান দিকে ছিল ডান দিকেই রাখতে হবে। ঠিক আছে? কমন নিয়ে আমার এটাকে ডান দিকেই রাখতে হবে। ঠিক আছে? সো বাকি যা আসে সেটা আপনাকে এখানে লিখতে হবে। ঠিক আছে? সো মানে অর্ডার চেঞ্জ করা যাবে না, কারণ ওই তো মানে ছোটবেলায় ম্যাট্রিক্স নিয়ে কাজ করেন নাই, তো এই জন্য অর্ডার ম্যাটার করতো না, বাট এখন অর্ডার ম্যাটার করবে। এই হাফ ওয়ানটা আসছে বেসিক্যালি আমাদের এই হাফ ওয়ান, আর হচ্ছে যে আমাদের এই হাফ জিরোটা হচ্ছে এই টার্মটা। ঠিক আছে? তো আমরা আম, যেহেতু ফ্যাক্টরাইজ করতে পারছি, উই আর বেসিক্যালি ডান। আমরা বলতে পারছি যে এটা একটা সেপারেবল স্টেট, শেষ। ঠিক আছে? আচ্ছা। ক্লাসে ওরা প্রবলেমটা করে হ্যাঁ হ্যাঁ দেখি যে হাফ জিরো প্লাস হাফ ওয়ান হ্যাঁ আমি এটা প্রবলেমটা করে।
এটাতে আসতেছে, অসুবিধা নেই, আমি এখনই ওখানে যাচ্ছি। ঠিক আছে। তো মানে হাফটাকেও চাইলে যে কমন নিতে পারেন বা কিছু একটা করতে পারেন, দ্যাট ইজ ট্রু। বাট এট দি এন্ড অফ দ্য ডে আপনার কাজ হচ্ছে হাফটা একটা আসলে স্কেলার ভ্যালু, ওইটা আপনি হাফ এখানেও গুণ আকারে রাখতে পারবেন, এখানেও গুণ আকারে রাখতে পারবেন, বা বেটার কাজ কি সেটা আমি বলতেছি। বেটার কাজ হচ্ছে অ্যাকচুয়ালি 1/√2 1/√2 দুইজনকে আলাদা আলাদা করে দেওয়া। কেন সেটাতে আসতেছি যদি আপনারা গেস করতে পারেন। বাট মোর ইম্পর্টেন্টলি, আমরা এই অরিজিনাল স্টেটটাকে সামথিং টেন্সর প্রোডাক্ট সামথিং আকারে লিখতে পারছি কিনা। যেহেতু লিখতে পারছি, অতএব এটা সেপারেবল। প্রথম কথা হচ্ছে এখানেই শেষ। ঠিক আছে, যে আপনার সেপারেবল কিনা বলার জন্য এই লাইনেই আপনার শেষ, মানে বাকিটা আপনি ওয়ান হাফটাকে নিয়ে প্রসেসিং করেন বা না করেন, দিস ইজ গোয়িং টু বি এ সেপারেবল স্টেট, দিস ইজ নট গোয়িং টু বি অ্যান এন্ট্যাঙ্গেল স্টেট। ঠিক আছে। তো এখানে আরেকটা পয়েন্টার বলে রাখি, আমি আহ, গত মিড টার্মে বেসিক্যালি একটা স্টেট দিয়ে দিয়েছিলাম, ডেফিনেটলি এত সিম্পল একটা স্টেট দেই নাই। আম, একটু মোর ডিফিকাল্ট এন্ডে দিয়েছি। ঠিক আছে। বাট মানে ডিফিকাল্ট মানে হচ্ছে স্টেটটা দেখতে একটু কঠিন, কিন্তু প্রসেস লিটারালি সেম। ঠিক আছে। তারপরে অনেকেই আটকে গেছে, মানে মেজরিটি মানুষই আটকে গেছে, কেন জানি না, কিন্তু এক্সাক্ট সেম প্রসেস। ঠিক আছে, তো জাস্ট এই নাম্বারগুলো চেঞ্জ করে দিয়েছি, তাতেই সবাই ধরা খেয়ে গেছে। ঠিক আছে। তো আম, যাই হোক, মানে ওরকম টেনশন করবেন না, লিটারালি আপনার কোনো নতুন টার্ম যোগ বা বিয়োগ করা লাগবে না, ঠান্ডা মাথায় শুধু কমন নিতে পারছেন কিনা। সবাই যেটা করছে কমন নিতে যে ভুল করছে। ঠিক আছে, কমন নিতে যে ক্যালকুলেশনে ভুল করছে, এখন কমন নিতে গেলে ভুল করলে তো আসলে সমস্যা। ঠিক আছে। তো যাই হোক, সো বেসিক্যালি আমাদের উত্তর হচ্ছে এটা সেপারেবল স্টেট। এখন এই হাফটা নিয়ে কি করব? তো আমি আপনাদেরকে একটা কাজ প্রথমে করতে বলি। সেটা হলো, দেখেন, আপনাদেরকে যখন আমি এই স্টেটটা দিয়েছিলাম, ঠিক আছে, এবং ইনফ্যাক্ট গত ক্লাসে মনে হয় কেউ একজন জিজ্ঞেস করেছিলেন যে এখানে হাফ কেন। ঠিক আছে, তো আমি বলেছিলাম এটা হচ্ছে 1/√4 এরকম টাইপের বলেছিলাম। তো মানে মেইন কথা হচ্ছে যে আহ, এটাও যদি একটা স্টেট ভেক্টর হইতে হয়, আপনার প্রথম প্রশ্ন হইতে পারে যে ইজ দিস নর্মালাইজড। ঠিক আছে, ইজ ইট নর্মালাইজড। ঠিক আছে, মানে এটার নর্ম ওয়ান কিনা। ঠিক আছে। তো নর্ম ওয়ান কিনা কিভাবে বের করতে হয়? ওয়েল, ওই যে আপনি চাইলে এটাকে ম্যাট্রিক্স আকারে লিখতে পারবেন, চারটা এন্ট্রি, হাফ 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 হাফ। ঠিক আছে। তো ওই ভেক্টরটার নর্ম বের করবেন ওই যে ইয়ে করে করে, অথবা নিজের সাথে নিজের ইনার প্রোডাক্ট সরাসরি নিবেন, নিয়ে দেখাবেন যে হয় কিনা। আমি দুটোই দেখাচ্ছি প্রসেস, অসুবিধা নাই। আম, কিন্তু মোর ইম্পর্টেন্টলি, এইটা এখানে নর্মালাইজড। ঠিক আছে, এখানে নর্ম ওয়ান। ওকে। এইটার যদি নর্ম ওয়ান থাকে, এবং লাস্টলি আপনি যদি এটাকে দুইটা স্টেট ভেক্টরের টেন্সর প্রোডাক্ট আকারে লেখেন, যেটা এইটা হইলো আপনার সেকেন্ড কিউবিটের স্টেটকে ডিনোট করবে, এটা ফার্স্ট কিউবিটের স্টেটকে ডিনোট করবে। তো তাহলে তো এই দুইটাও আসলে নর্মালাইজড হওয়া উচিত। ঠিক আছে। তো আপনারা যদি চেক করেন দেখবেন যে এইটাও আসলে নর্মালাইজড হয় নাই, এইটাও আসলে নর্মালাইজড হয় নাই, অ্যাটলিস্ট আমি যেভাবে লিখছি। ঠিক আছে, আমি যেভাবে লিখছি তাতে করে নাইদার অফ দেম আর অ্যাকচুয়ালি নর্মালাইজড। ইনফ্যাক্ট আপনি যদি একটাকে ঠিকঠাক নর্মালাইজ করতে পারেন, অন্যটা অটোমেটিক্যালি নর্মালাইজড হয়ে যাবে, কারণ গুণ হচ্ছে তো। তো এদের নর্মেরও গুণফল চলে আসে আর কি। ঠিক আছে, মানে এইটার যা নর্ম টাইমস এইটার যা নর্ম গুণ করলে এই কমপ্লিট স্টেটটার নর্ম চলে আসে। সো এটা যদি নর্মালাইজড হয় এবং অ্যাটলিস্ট একটাকে যদি আপনি নর্মালাইজড করতে পারেন, অন্যটা অটোমেটিক্যালি নর্মালাইজড হয়ে যায়। তো এইটা করার জন্য আমি বেসিক্যালি যেটা করব সেটা হচ্ছে, আমার আম, আমার এখানে যেই 0+1, এখানে বাই √2 দিয়ে ভাগ করব, কারণ আপনাদের মনে আছে কিনা জানি না, বেসিক্যালি দিস ইজ +8। ঠিক আছে, সো √2 দিয়ে যেহেতু ভাগ করলাম, বেসিক্যালি আমি যদি বাকি জিনিসটাকে √2 দিয়ে গুণ করি, আহ, মানে এই প্রথম কিউবিটার স্টেটটাকে যদি √2 দিয়ে গুণ করি, তাহলে একই জিনিস থাকবে, মানে কাইন্ড অফ √2 দিয়ে গুণ করছি এবং √2 দিয়ে ভাগ করছি, সো কোনো কিছুই আসলে চেঞ্জ হয় নাই। সো
√2 দিয়ে যদি গুণ করি তাহলে এইখানে, আচ্ছা এখানে একবার একটু ক্যালকুলেশনটা দেখা, এখানে হাফ আছে তো, সো √2/2, তো আপনারা যদি এখানে কাটাকাটি করেন তাহলে 1/√2 আসবে। ঠিক আছে, 1/√2 জিরো, প্লাস এখানেও একটা হাফ আছে, 1/√2 আসবে। সো সব মিলায় আপনি যদি ক্যালকুলেশন করেন, এটাও দেখেন প্লাস টেট চলে আসছে। ঠিক আছে। সো দেখেন এটাও বেসিক্যালি আপনার প্লাস টেটই চলে আসছে। সো বেসিক্যালি আপনি যদি চান এটাকে এভাবে লিখতে পারেন যে আমার প্রথম কিউবিকটাও প্লাস টেটে আছে, টেনসর প্রোডাক্ট দ্বিতীয় কিউবিকটাও প্লাস টেটে আছে। এবং আপনি যদি এটাকে দেখেন 0 1-এ ভাঙান তাহলে চিন্তা করলে বুঝতে পারবেন যে কেন এই জিনিসটা চলে আসবে। সো দিস ইজ অ্যাকচুয়ালি এ সেপারেবল স্টেট যেখানে দুইটা কিউবিটই প্লাস টেটে আছে। ঠিক আছে। সো দিস ইজ হাউ ইউ বেসিক্যালি ফিগার আউট যে যে কোনো একটা গিভেন স্টেট এনট্যাঙ্গেলড নাকি সেপারেবল। ঠিক আছে, এতটুকু পর্যন্ত কারোর কি কোনো কোয়েশ্চেন আছে? ঠিক আছে। সো হোপফুলি বুঝতে পারতেছেন যে আমরা আসলে নর্ম বের করবো এইভাবে। আচ্ছা, আমি আপনাদের যদি এরকম 2 কিউবিট সেটের নর্ম বের করতে হয় কিভাবে বের করবেন সেটার আইডিয়াটা বলে দিই। সো ছোটবেলায় যখন ওই যে আপনাদের 1 কিউবিট সিস্টেম নিয়ে এক্সাম্পল দিয়েছিলাম যে α0 + β1, তো অথবা আপনারা যদি ভেক্টর আকারে লেখেন উপরে আলফা দিতে তারপর বিটা, আমি বলেছিলাম যে আচ্ছা এদের নর্ম হবে, ঠিক আছে, আপনার আহ সাইয়ের বেসিক্যালি সাই ভেক্টরটার নর্ম হবে, দুইটা দাগ দিয়ে লেখা হয় মডুলাস অফ α² প্লাস মডুলাস অফ β²। এবং আপনারা খাতা উল্টালে দেখবেন যে আমি আপনাদেরকে কিউবিট না কিউট্রিটের কথাও বলেছি, 0 1 2 মানে 3 ডিমেনশনাল সিস্টেমের কথা বলেছি, আলফা বিটা গামা ছিল। তো তখন বেসিক্যালি নর্মটা ছিল, আচ্ছা সরি আমি স্কোয়ার রুট দিতে ভুলে গেছি। সো নর্ম হচ্ছে আমাদের স্কোয়ার রুট অফ আলফা মড স্কোয়ার প্লাস বিটা মড স্কোয়ার, এটার যোগফলের স্কোয়ার রুট। ঠিক আছে। তো আম, আপনাদের যদি মানে ভেক্টরের লেন্থের মতোই, ঠিক আছে, নর্মাল ভেক্টরের লেন্থের মতোই। তো আপনাদের যদি হচ্ছে কিউট্রিক থাকতো, এখানে 3টা কম্পোনেন্ট থাকলে তিনটারই এরকম মডুলাস স্কোয়ার যোগ হয়ে তারপরে স্কোয়ার রুট করতে হতো। ঠিক আছে। তো আম, আমাদের এখানে যেহেতু নর্মটা সবসময় 1 থাকা লাগবে, কন্ডিশনটা হইল এই স্কোয়ার রুট এইটা ইকুয়ালস টু 1 হইতে হবে। সো আই গেস মানে আমাদের জন্য স্কোয়ার রুটটা অ্যাকচুয়ালি ম্যাটার করে না অতটা, বাট মাথায় রাখবেন, কারণ ডেফিনেটলি যে কোনো স্টেট ভেক্টর না হইলে অন্য টাইপের ভেক্টর হইলে কিন্তু তার নর্ম 1 নাও হইতে পারে। ঠিক আছে, তখন কিন্তু স্কোয়ার রুট করাটার ইফেক্ট আছে আর কি। ঠিক আছে। আচ্ছা, তো আপনাদের এখানে যেরকম একটু আগে যেটা বললাম যে আমাদের স্টেটটা যদি এরকম হইতো 1/2 0 0 প্লাস 1/2 0 1 প্লাস 1/2 1 0 প্লাস 1/2 1 1, ওই স্টেটটা যদি হইতো ওটাকে আপনি ম্যাট্রিক্স আকারে লিখলে হাফ 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 এভাবে লিখতেন, এটা একটা 4 ডিমেনশনাল সিস্টেম হইতো। এবং এদের আম, ইয়েগুলা কি বলে, এখানে কাইন্ড অফ আলফা বিটা গামা ডেল্টা এই এই টাইপের কথা যদি বলি সেগুলো সবগুলোর ভ্যালু এসছে হাফ। তো এইটার নর্ম 1 কিনা চেক করার জন্য বেসিক্যালি আপনাকে যেটা করতে হবে প্রত্যেকটা কম্পোনেন্টের মডুলাসের স্কোয়ার যোগ করতে হবে। ঠিক আছে। তো প্রত্যেকটা কম্পোনেন্টের মডুলাসের স্কোয়ার যদি নেন তাহলে দেখবেন যে 1/4 1/4 1/4 1/4 পাচ্ছেন। সো 4টা 1/4 পাইলে আপনি বেসিক্যালি টোটাল 1 পাবেন। এই জন্যই আসলে ওখানে 1/2 ছিল বেসিক্যালি, এবং দ্যাট ইজ অ্যাকচুয়ালি নর্মালাইজড। ঠিক আছে। সো আপনাকে যদি নর্ম বের করতে বলে তাহলে এভাবে বের করবেন। ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে আপনারা যখন আপনাদেরকে আর কি বলি যে 0 0 0 1 1 0 1 1, আপনারা কিন্তু লিটারালি এদেরকে আলাদা আলাদা ডিমেনশন হিসেবে ট্রিট করবেন, যে এটা একটা ডিমেনশন এটা একটা ডিমেনশন। ঠিক আছে। তো আহ, আবার কেউ কেউ এভাবেও চিন্তা করতে পারেন যে আচ্ছা আমার তো এখানে 0 0 মানে আসলে জিরো টেন্সর প্রোডাক্ট জিরো। ঠিক আছে, এখানে তো 0 1 মানে জিরো টেন্সর প্রোডাক্ট ওয়ান। তো এদেরকে আসলে ইনার প্রোডাক্ট কিভাবে নিতে হবে, তো আমি একটু এইটাও বলে রাখি। যেমন যদি বলি যে আচ্ছা 0 0 এর সাথে 0 0 ইনার প্রোডাক্ট কত, আমি বলবো জাস্ট সিম্পলি চিন্তা করেন সেম বেসিসে আছে, তার মানে, এবং এটা একটা ভ্যালিড স্টেট ভেক্টর ডেফিনেটলি কম্পিউটেশনাল বেসিসে, তাহলে এটার ভ্যালু 1 আসবে। শেষ।
ঠিক আছে, সেম সেম নিজের সাথে নিজের ইনার প্রোডাক্ট হচ্ছে, তাহলে এটা অবশ্যই ওয়ান হবে, কারণ নর্মালাইজড হইতে হবে। আর আপনি যদি ভেঙে করতে চান, এটা আসলে ব্যাকএন্ডে কি হচ্ছে সেটা যদি ভেঙে করতে চান, মানে 2 কিউবিটের জিনিসপাতি 1 কিউবিটে নিয়ে যদি কাজ করতে চান, তাহলে কিভাবে বের করতেন দেখাই। এই যে 0 0, এটাকে তো আসলে মানে কেট জিরোটাকে আমরা এভাবে লিখতে পারি, ঠিক আছে। আর ব্রা 0 0, এটাকে কিভাবে লেখা যায়? ব্রা জিরো টেন্সর প্রোডাক্ট ব্রা জিরো, ঠিক আছে। তো এখন আমি যদি এই দুইটাকে গুণ করি, ঠিক আছে, গুণ করার একটা রুল আছে, ওকে, যেটা আমি আপনাদেরকে আহ, দেখাই দিব। আপনারা আসলে গতদিন ইউজ করছেন কিনা আমার এক্স্যাক্টলি খেয়াল নাই, বাট হ্যাঁ, মানে মাথায় এই একটা রুল মাথায় রাখবেন, তাহলে হয়ে যাবে। রুলটা আসলে খুবই সিম্পল। এই দুইটা হচ্ছে টেন্সর প্রোডাক্ট, আর এদের মাঝখানে যে গুণটা আছে এটা কিন্তু হচ্ছে নর্মাল ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। তো এরকম যদি কখনো হয়, রুলটা হচ্ছে, আপনাদের দেখবেন যে টিউটোরিয়ালটা দিয়েছে ওইখানে সম্ভবত দেওয়া আছে আমার যতদূর মনে পড়ে, ঠিক আছে। সেটা হচ্ছে এই, এবং এই রুলটা একদম মাথায় সেট করে ফেলেন, কারণ এটা আপনাদের লাস্ট পর্যন্ত লাগবে। আমি এখানে শুধু ব্রা বা কেট বা এরকম কোনো কিছুর জন্য বলতেছি না, আমি ইন জেনারেল যে কোনো ম্যাট্রিক্সের জন্য বলতেছি। যে আপনার যদি এ টেন্সর বি টাইমস সি টেন্সর ডি এরকম টাইপের কিছু হয়, যেখানে এই টাইমসটা হচ্ছে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, ঠিক আছে, তাহলে এইটা ইকুয়ালস টু হবে এসি টেন্সর বিডি, শেষ, ঠিক আছে। এই এ এবং সি এর মধ্যে মাল্টিপ্লিকেশনটা হচ্ছে নর্মাল আপনার ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, বি এবং ডি এর মধ্যে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। সো এই দুইটা আগে করবেন, করার পরে তারপর টেন্সর প্রোডাক্ট করবেন। এটা একটা আইডেন্টিটি, ঠিক আছে, এইটা একটা আইডেন্টিটি। এইটা সমান সমান, এইটা সবসময় ট্রু ফর এনি, ধরেন ম্যাট্রিক্স শেপ, শুধু জাস্ট ব্রা বা কেট ভেক্টর না, মানে কলাম ভেক্টর রো ভেক্টরের জন্য না, যে কোনো শেপের ম্যাট্রিক্সের জন্য এটা ট্রু হবে, ঠিক আছে। আমি আবার একটু বলছি, খেয়াল করেন। এখানে এ টেন্সর বি এই জিনিসটার সাথে গুণ করা হয়েছে, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করা হয়েছে সি টেন্সর ডি, এইটা আপনাকে দিবে এসি টেন্সর বিডি, ঠিক আছে। এই রুলটা ইউজ করলে আপনি সবসময় কাজ করতে পারবেন। আচ্ছা, এখন আসি এটা কেন ট্রু, ঠিক আছে। এটা আসলে খুবই অবভিয়াস যে এটা কেন সত্যি হবে, আমি জাস্ট আপনাদেরকে বাংলায় বললেই আপনারা বুঝতে পারবেন। দেখেন, এইটা আসলে কি বলতেছে? এইটা বলতেছে প্রথম কিউবিটের উপরে এ নিয়ে কাজ করো, ঠিক আছে। হইতে পারে এটা ব্রা ভেক্টর, হইতে পারে এটা কেট ভেক্টর, বা এটা যে কোনো ম্যাট্রিক্স হইতে পারে। তো যাই হোক, হোয়াট এভার, এই ম্যাট্রিক্সটা হচ্ছে প্রথম কিউবিটের উপরে কথা বলা হচ্ছে, বিটা বলা হচ্ছে আমাদের সেকেন্ড কিউবিটের উপরে। আবার এখানে যে সিটা আছে এটাও আসলে প্রথম কিউবিটের কাহিনী, ডিটা হচ্ছে দ্বিতীয় কিউবিটের কাহিনী। তো এখানে আপনি যেটা বলতেছেন, প্রথম কিউবিটে এ এবং দ্বিতীয় কিউবিটে বি অ্যাপ্লাই করো। আর এখানে যেটা বলতেছেন, প্রথম কিউবিটে সি এবং দ্বিতীয় কিউবিটে ডি অ্যাপ্লাই করো। তো এটা না বলে ডান পক্ষে যেটা বলতেছে, প্রথম কিউবিটে এ এবং সি অ্যাপ্লাই করো, দ্বিতীয় কিউবিটে বি এবং ডি অ্যাপ্লাই করো, ঠিক আছে। মানে সো লিটারালি সেম জিনিসই বলতেছে, বাট আগে হচ্ছে যে আহ, মানে দুইটা কিউবিট একই সাথে কথা বলতেছিল, এখন প্রথমে শুধু ফার্স্ট কিউবিটের কথা আগে বলে নিচ্ছে, তারপরে সেকেন্ড কিউবিটের কথা আলাদা করে বলতেছে। সো এই জন্যই আসলে দুইটা ইকুয়াল। তো আপনারা যদি আর কি এটা, এই আইডেন্টিটিটা যদি এখানে ইউজ করেন, ঠিক আছে, এখানে যদি ইউজ করেন, তাহলে যেটা পাবেন সেটা হচ্ছে এটার সাথে এটা গুণ হবে ফার্স্ট কিউবিট, টেন্সর প্রোডাক্ট এটার সাথে এটা গুণ হবে, ঠিক আছে। সো ওই কাজটাই করি। জিরো, আচ্ছা, আচ্ছা, আমি আর ব্র্যাকেট দিলাম না, ব্র্যাকেট তো অলরেডি আছে। জিরো টেন্সর প্রোডাক্ট জিরো। সো জাস্ট টু এমফাসাইজ, আমি কোন দুইটা জিরোর কথা বলতেছি, এই জিরোটা এবং এই জিরোটা, ঠিক আছে, নিয়ে এখানে লিখেছি। তারপরে টেন্সর প্রোডাক্ট আমাদের এই যে বাকি দুইটা, যে দুইটা লিখেছি সেই দুইটা হলো এই, সরি, কি করলাম, এই জিরো এবং এই জিরোকে নিয়ে কাজ করতে হবে। এটা হচ্ছে আমাদের বি এবং ডি, আপনারা এই ফর্মুলার সাথে মিলাই দেখতে পারেন। সো আমরা এখন বিডি লিখবো। সো বিডি হচ্ছে 0 0, এই, ঠিক আছে।
তো আম, এটা কেন করলাম? কারণ দেখেন, আগে আমাদের এটা হচ্ছে 2 কিউবিট, দুইটা স্টেটের মধ্যে ইনার প্রোডাক্ট হচ্ছিল। ঠিক আছে, এটা একটা স্টেট ছিল, এটা আর একটা স্টেট ছিল। এখন আমরা বেসিক্যালি সিঙ্গেল কিউবিট স্টেটের ইনার প্রোডাক্টের মাধ্যমে প্রকাশ করতে পারছি, মানে 2 কিউবিট স্টেটের ইনার প্রোডাক্টকে আমরা সিঙ্গেল কিউবিট স্টেটের ইনার প্রোডাক্টের মাধ্যমে লিখতে পেরেছি। এবং এটা রেজাল্ট আপনারা জানেন যে এটা সমান সমান হইলো 1 টেন্সর প্রোডাক্ট, এটার ভ্যালু হচ্ছে 1, জিরোর সাথে জিরো ইনার প্রোডাক্ট 1। এবং দুইটা নাম্বারের যদি টেন্সর প্রোডাক্ট করেন, ঠিক আছে, তাইলে আসলে আরেকটা নাম্বারই পাবে। ঠিক আছে, যেটা হচ্ছে লিটারালি এদের গুণ। ঠিক আছে, নাম্বারের জন্য আর আলাদা করে কোনো কিছু নাই। অথবা আপনাদের যদি মনে থাকে, আমি বলছিলাম যে এটা আসলে অ্যাকচুয়ালি রেজাল্ট গুলো নাম্বার না, এগুলো আসলে 1/1 ম্যাট্রিক্স। ঠিক আছে, তো আপনি যদি গুণ করেন তাহলে একটা 1/1 ম্যাট্রিক্সে পাবেন, যে এখানে ভ্যালু দুইটা গুণ হয়ে যাবে, দেখেন ওয়ানই আসে। তো যেভাবেই বলেন না কেন, আমি বলি এই যে এত পেঁচানোর দরকার নাই। বেসিক্যালি দুইটা স্কেলার ভ্যালুর টেন্সর প্রোডাক্ট একটা স্কেলার ভ্যালুই আসে, সেটা হচ্ছে জাস্ট লিটারালি ওদের গুণ। ঠিক আছে, সো কথার কথা, এটা যদি 2 হইতো, এটা যদি 3 হইতো, এদের মধ্যে টেন্সর প্রোডাক্ট আমি লিখতাম 6। ঠিক আছে, তো যাই হোক, আমাদের এখানে ওয়ান আছে, ওয়ান আছে এবং ওয়ান আছে। তো আমি যেটা বললাম যে আমি আসলে কাইন্ড অফ প্রুফ করলাম, যে আমি প্রথমে যে দাবি করলাম যে এইটার এটার মধ্যে ইনার প্রোডাক্ট হচ্ছে, যদি করেন 0 0 আর 0 0 এর মধ্যে ইনার প্রোডাক্ট যদি করেন তাহলে ওয়ান পাবেন। ওইটাই আর কি আমি অ্যাকচুয়াল প্রুফ করে দেখাইলাম। তো আপনাদের কাজ হচ্ছে, এখন আপনারা চিন্তা করবেন যে 0 0-র সাথে 0 1-এর ইনার প্রোডাক্ট যদি করি, ঠিক আছে, যেহেতু দুইটা ডিফারেন্ট বেসিস, 2 কিউবিট সিস্টেমে দুইটা ডিফারেন্ট বেসিস, অর্থোগোনাল বেসিস, এদের মধ্যে ইনার প্রোডাক্ট আসলে জিরো আসবে। তো এটা কেন আসবে এটা আপনারা চিন্তা করে দেখেন। ঠিক আছে, প্রুফ করার চেষ্টা করেন। ওকে, তারপরে ধরেন আমি আপনাদেরকে বললাম যে 0 0-র সাথে, বা সবগুলো যে 0 0 হওয়া লাগবে এমন কিছু না, হয়তো আমি বললাম 0 1-এর সাথে আম, আপনারা জিজ্ঞেস করেন যে 0 প্লাস, এইটার ইনার প্রোডাক্ট কত বের করেন। ঠিক আছে, একটা প্রথম কিউবিটটা জিরো স্টেট, সেকেন্ড কিউবিটটা প্লাস স্টেট, 0 প্লাস বলতে এটাই বুঝাচ্ছে। ঠিক আছে, এটাকে যদি আপনারা ইনার প্রোডাক্ট বের করতে চান, দেখেন কি আসে। ঠিক আছে, এই ধরনের ক্যালকুলেশন কিন্তু আপনাদের মিড এক্সামে দেওয়া হয়। ঠিক আছে, সো এই ক্যালকুলেশন গুলা করবেন, নিজেরা করবেন। এগেইন এগুলো আপনাদের হয়তো আহ, ওই টিউটোরিয়াল, মানে টিউটোরিয়াল তো না, গতদিন যেটা দিয়েছিলাম ওটাকে আমি অ্যাসাইনমেন্ট বলতেছি আর কি, ল্যাবে যেটা দিয়েছিলাম। তো আম, আহ, দেখা যাক আপনারা আর কি এটা ইয়ে করতে পারেন কিনা, কভার করতে পারেন কিনা, তাহলে হয়তো এই ধরনের প্রবলেম ওখানে সলভ হবে। বাট আদার দেন দ্যাট, ওখানে যদি নাও থাকে, জাস্ট কিপ ইন মাইন্ড এই ধরনের ক্যালকুলেশন রেগুলারলি আপনাকে করতে হবে। ঠিক আছে, ওকে। সো এখন এই পর্যন্ত আপনাদের কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। আচ্ছা, 8:41 বেজে গেছে। আম, আচ্ছা, ওকে, আমি একটু পজ করে এখনই আগে একটা অ্যাটেন্ডেন্স নিব। হ্যাঁ, ঠিক আছে, রেকর্ডিং আবার স্টার্ট করে দিলাম। সো বেসিক্যালি আপনারা এখন নিজেরা চিন্তা করবেন যে কিভাবে আমরা 2 কিউবিট সিস্টেমের মধ্যে ইনার প্রোডাক্টের হিসাব পাতি করতে পারি। যেমন আপনাদেরকে যদি এখন নর্ম বের করতে বলি, ঠিক আছে, নর্ম তো আগে আমি যে ব্যাখ্যাটা দিলাম হচ্ছে যে কম্পোনেন্ট দিয়ে এক্সপ্লেইন করলাম। বাট আপনারা যদি ইনার প্রোডাক্ট, নিজের সাথে নিজের ইনার প্রোডাক্ট যেভাবে বের করতেন ওইভাবে যদি করতে চান, সেটাও এখন আপনারা এটা ইউজ করে করতে পারবেন। এবং সেম কথা আপনার প্রযোজ্য যদি আমি আপনাকে বলি যে আচ্ছা, 3 কিউবিট সিস্টেমের ক্ষেত্রে বের করেন, ঠিক আছে, এটার সাথে 0 প্লাস 1 এটার ইনার প্রোডাক্ট বের করেন, সব একই ধরনের কথা আসবে। ঠিক আছে, তো যাই হোক, আমরা এখন আহ, পরের ইয়েতে চলে যাই। সো পরের জিনিসপাতিতে চলে যাই। সো এন্টাঙ্গেলমেন্ট নিয়ে আলোচনা আসলে মোটামুটি এতটুকুই। ম্যাথমেটিক্যালি এন্টাঙ্গেলমেন্ট খুবই সিম্পল জিনিস, ঠিক আছে, কিন্তু ফিজিক্যালি এইটার আম, আলোচনাটা আসলে অনেক সিগনিফিক্যান্ট, কারণ এটা আসলে এমন কিছু জিনিস আপনাকে বলবে যেটা আসলে মানুষজন
এর জন্য মেনে নেওয়া খুব কষ্ট। ঠিক আছে। ইনফ্যাক্ট মানে এটা নিয়ে অনেক ডিবেট ছিল আই গেস। আমি আপনাদেরকে এগুলা আগামী দিন যখন আমরা নেক্সট টিউটোরিয়ালে যখন ক্লাস নেব তখন হয়তো এটা নিয়ে আর কি ডিটেলসে কিছু গল্প টল্প বলবো। ঠিক আছে। আম, মানে ফেমাসলি আইনস্টাইন ওয়াজ বেসিক্যালি এগেইনস্ট দিস আইডিয়া অফ এন্ট্যাঙ্গেলমেন্ট। ঠিক আছে, তার কাছে আর কি এটা মনে হচ্ছিল যে ভুয়া। ঠিক আছে। এবং মানে সে এটাকে আর কি ভৌতিক কাজ কারবার বলতো আর কি, স্পুকি অ্যাকশন এট ডিস্টেন্স। ঠিক আছে। তো যাই হোক, কি বলতো এক্স্যাক্টলি ওইটা নিয়ে পুরা স্টোরিটা আমরা আগামী দিন দেখবো না, ওইটার সাথে রিলেভেন্ট হবে। তো আপাতত এন্টাঙ্গেলমেন্টের আইডিয়া এতটুকুই শেষ। ঠিক আছে। তো এন্টাঙ্গেলমেন্ট ম্যাথমেটিক্যালি এক্সপ্লেইন করা খুবই সিম্পল, কিন্তু এটার ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন ইজ ভেরি মানে কি বলে ইনভলভড। ঠিক আছে, যে এটার আসলে সিগনিফিকেন্স কি চিন্তা করলে আসলে দেখবেন যে আসলে অনেক ভেজাল আছে। ঠিক আছে। তো যাই হোক, আসেন দেখি আমরা নেক্সট ইয়েতে মুভ করি। আম, আচ্ছা, একটা জিনিস, সরি, আই থিঙ্ক এরকম ডান সাইডের টুকু। আচ্ছা ঠিক আছে, যাই হোক বাদ দেন, এটা দেখে ইয়া নাই। হ্যাঁ, যেখানে ছিলাম, সো এন্টাঙ্গেলমেন্ট নিয়ে আপাতত এতটুকু বললাম, তারপরে এখন আর কি নিয়ে কথাবার্তা বলবো। সো আমি আপনাদেরকে সার্কিটের ব্যাপারে একটা জিনিস সতর্ক করে দিই, যে জিনিসটা আর কি আপনাদের ভুল হবে। ঠিক আছে। তো সার্কিট ডায়াগ্রাম আমি বলেছি যে আমরা বেসিক্যালি ছবি আঁকাই, যে আহ, একটা হরাইজন্টাল লাইন মানে হচ্ছে একটা কিউবিট। ঠিক আছে, দুইটা হরাইজন্টাল লাইন মানে দুইটা কিউবিট। এবং কখনো এরকম হয়ে যাবে না যে একটা কিউবিট থেকে দুইটা এরকম তৈরি হয়ে গেছে, এরকম কিছুই হবে না। ঠিক আছে, হোয়াট এভার হ্যাপেন্স, বেসিক্যালি মানে হরাইজন্টাল লাইনই থাকবে। ছোটবেলায় যখন ওই যে প্রথম লেখা শিখছেন তখন যেরকম দাগ কাটা থাকতো ওরকমই থাকবে। এইটার কোনো ব্যতিক্রম হবে না, কখনোই এটার ব্যতিক্রম হবে না। ঠিক আছে। তো আম, হ্যাঁ, আপনার এটা ধরেন একটা কিউবিট, এটা হইলো আরেকটা কিউবিট। এবং আপনাদেরকে আমি গতদিন দেখাইছিলাম যে ধরেন এরকম যদি দেওয়া থাকে, সো আচ্ছা আই গেস হ্যাডামার্ট, তারপরে ধরেন এখানে আমি এক্স অ্যাপ্লাই করছি। ঠিক আছে। এখন তো আপনারা আরেকটা গেটও চিনছেন, ধরেন কথার কথা আমি এটা এখানে একটা সি নট দিছিলাম। ঠিক আছে। তো আম, এটা আসলে কিভাবে রিড করতে হয়, ঠিক আছে, এটাকে কিভাবে রিড করবেন, যেটা আপনারা বুঝতেছেন ঠিক লিটারালি এইটাই। ঠিক আছে, যে আমার ইনিশিয়াল স্টেট কিছু একটা দেওয়া থাকবে, হয়তো জিরো জিরো থাকবে, যদি কোনো কিছু বলা না থাকে ইউজুয়ালি দ্যাট মিনস যে জিরো জিরো। সাধারণত আমরা লিখেই দিই যে জিরো জিরো হইলেও স্পেসিফাই করে দিই যে ইনিশিয়াল স্টেট কি ছিল। তো ইনিশিয়াল স্টেটটাকেও আমরা আসলে ধরেন জাস্ট সাই লিখে দিলাম। ঠিক আছে, বা আই গেস আমি সাই জিরো লিখতেছি। জিরো বলতে ইনিশিয়াল স্টেট। ঠিক আছে। তো আম, তারপরে কি হচ্ছে, তারপরে বেসিক্যালি আপনাদের প্রথম কিউবিটে হেডামার্ট অ্যাপ্লাই করতেছি, তারপর একটা সিনট গেট অ্যাপ্লাই করা হচ্ছে, যেটার কন্ট্রোল কিউবিটটা হচ্ছে ফার্স্ট কিউবিট, টার্গেট কিউবিটটা হচ্ছে সেকেন্ড কিউবিট। ঠিক আছে। তারপর একটা এক্স গেট অ্যাপ্লাই করা হচ্ছে ফার্স্ট কিউবিটে। তারপরে ধরেন আমি আরো একটা গেট দিলাম, সেটা হচ্ছে যে জাস্ট টু এমফাসাইজ যে কন্ট্রোল এবং টার্গেট ম্যাটার করে। আহ, আরেকটা সিনট গেট অ্যাপ্লাই করেছি, বাট এখানে টার্গেট কিউবিটটা হচ্ছে ফার্স্ট কিউবিট, কন্ট্রোল কিউবিটটা হচ্ছে সেকেন্ড কিউবিট। ঠিক আছে। তো এই যে জিনিসটা আপনি পড়লেন, এইটাকে আপনি ম্যাথমেটিক্যালি যদি ক্যালকুলেট করতে বলি, বলি যে আপনার ফাইনাল স্টেটটা কি হবে, সেটা যদি আপনাকে বের করতে বলি, তাহলে কিন্তু আপনাকে স্টেপ বাই স্টেপ গেটগুলো অ্যাপ্লাই করে করে বের করতে হবে। ঠিক যেমনটা ছোটবেলায় ধরেন আমি প্রথমে একটা নট গেট অ্যাপ্লাই করলাম, তারপর একটা অ্যান্ড গেটে ঢুকাইলাম, সিকোয়েন্সিয়ালি হিসাব করতেন, এখানেও সেই হিসাবটা করা লাগবে। ঠিক আছে। তো সেই হিসাবটা করার জন্য, বাট এখানে বললাম যে এখানে তো ডেফিনেটলি আমাদের কোয়ান্টাম কম্পিউটিং এ আপনি যদি স্টেট ভেক্টর গুলো বের করতে চান বা গেট অ্যাপ্লাই করতে চান, একটু ইনভলভড, রাইট, ক্যালকুলেশনটা একটু ইনভলভড। তো আপনাকে ওইভাবে বের করতে হবে। তো এই ধরনের কাজ করার সময় খুব ভালো করে শুনে নেন, পরীক্ষার হলেও আপনি এই কাজই করবেন। ঠিক আছে। সেটা হচ্ছে আমার ইয়ে থাকবে সব সময়, কি বলে উপদেশ থাকবে সব সময় যেটা, ঠিক আছে, না মানলে নাই, একবারে যদি করে ফেলতে পারেন তাহলে তো ভালো, কিন্তু 99% কেসে আপনারা ভুল করবেন শুরুর দিকে। ঠিক আছে। সো আমার কাজ হচ্ছে আপনি প্রত্যেকটা স্টেজে এরকম নাম দিয়ে নেন, আলাদা আলাদা নাম দিয়ে দেন। ঠিক আছে, যেমন আমি ইউজুয়ালি এটাকে সাই জিরো, এটাকে সাই ওয়ান, মানে ফার্স্ট গেট অ্যাপ্লাই করার পরে যে স্টেটটা হয় সেটা হলো সাই ওয়ান, মানে শুধু হ্যাডামার্ট অ্যাপ্লাই করার পরে এটা হয়েছে।
তারপরে সি নটটা অ্যাপ্লাই করার পরে যে স্টেটটা হবে সেটা হইল সাই টু। তারপরে এক্স অ্যাপ্লাই করার পরে যেটা হবে সেটা হইল সাই থ্রি। তারপরে আবার যে নেক্সট সি নটটা অ্যাপ্লাই করতেছি, এটা করার পরে যেটা হবে সেটা হলো সাই ফোর। এবং ফাইনাল স্টেটটা হচ্ছে, এটাই হলো আপনার সাই সাই। আচ্ছা হ্যাঁ, নূর মহসিন বলেন। স্যার সি নট অ্যাপ্লাই করার পর যদি ইন্টেঙ্গেল হয়ে যায় তখন আর এক্স কেমনে অ্যাপ্লাই করবো? মানে আপনার এন্ট্যাঙ্গেলড হইলেও তো অসুবিধা নাই। এন্ট্যাঙ্গেলড হওয়া মানে হচ্ছে আপনি সেপারেটলি দুইটা কিউবিটকে আলাদাভাবে স্টেট ভেক্টর লিখতে পারতেছেন না, কিন্তু আপনি দুইজনকে মিলায় তো স্টেট ভেক্টর লিখতে পারবেন, অসুবিধা নাই। ঠিক আছে, সো যেটা আর কি একদম শুরুর দিকে বলতেছিলাম যে আমরা যখন ক্লাসিক্যাল বিট নিয়ে কাজ করি তখন আসলে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা বিটকে আলাদা আলাদা হিসাব করলে অসুবিধা নাই। ঠিক আছে, আপনি যখন বলেন যে আপনার কিউবিটটা হচ্ছে জিরো জিরো, বা আপনার বিটটা হচ্ছে জিরো জিরোতে আছে, সো ফার্স্ট কিউবিট, ফার্স্ট বিটও জিরো, সেকেন্ড বিটও জিরো, শেষ। আপনি যদি সেকেন্ড বিটটার কথা না বলেন, ফার্স্ট বিট জিরো, এনাফ, সেকেন্ড বিটটা যা হয় হোক, কিন্তু ফার্স্ট বিটের ব্যাপারে কথা বলতে পারতেছেন। কিন্তু এন্টাঙ্গেল স্টেট হইলে এইভাবে আসলে সেপারেটলি বলা যায় না। সো আপনার যদি একটা টু কিউবিট সিস্টেম হয়, সবসময় উচিত হচ্ছে দুইটা কিউবিটকে একসাথে মিলায়ে ওই যে টেন্সর প্রোডাক্ট আকারে বা টেন্সর প্রোডাক্ট এর সামেশন আকারে লেখা। ঠিক আছে, মানে দেখেন আপনার যেটা এন্টাঙ্গেল স্টেট হইলেও, দেখেন আপনি কিন্তু বেসিক্যালি এটা তো একটা টেন্সর প্রোডাক্ট, এটার একটা টেন্সর প্রোডাক্ট, যদিও আপনি একটা স্টেটকে টেন্সর প্রোডাক্ট আকারে লিখতে নাও পারেন, মানে আপনার সেপারেট সেপারেট অমুক টেন্সর প্রোডাক্ট তমুক আকারে না লিখতে পারলেও, অমুক টেন্সর প্রোডাক্ট তমুক প্লাস আরেকটা অমুক টেন্সর প্রোডাক্ট আরেকটা তমুক, এরকম করে সবসময় লেখা যায়। ঠিক আছে, কারণ যদি একটা টু কিউবিট সিস্টেম হয়, সর্বোচ্চ আপনার চারটাই তো এরকম জিনিস আসবে, চারটা বেসিস আছে। ঠিক আছে, তো সবসময়ই আর কি আপনি এই এই ফরম্যাটে লিখতে পারবেন এন্ট্যাঙ্গেলড হইলেও। ঠিক আছে, এই ফরম্যাটে বলতে আই মিন মানে এরকম ফরম্যাটে লিখতে পারবেন যে জিরো জিরো প্লাস জিরো ওয়ান প্লাস ওয়ান জিরো প্লাস ওয়ান ওয়ান এর ভাবে লেখা। এবং কোয়ান্টাম কম্পিউটিং এ সবসময় আসলে আপনার যতগুলো কিউবিট থাকে সবগুলোর ব্যাপারেই সাধারণত লিখতে হয়, কারণ যেহেতু আর কি আপনি জানেন না যে এন্ট্যাঙ্গেল হবে কিনা। যেমন আমি এই যে প্রবলেম দিছি, এখানে যদি আপনি জিরো জিরো দিয়ে শুরু করেন, আমি আসলে জানিও না যে এন্ট্যাঙ্গেল হবে কিনা। যেমন আমার এক্সপিরিয়েন্স থেকে আমি জানি যে অ্যাটলিস্ট সাই টু এবং সাই থ্রি এন্ট্যাঙ্গেলড হবে যদি আপনি এখানে জিরো জিরো বসান, মানে সেপারেবল স্টেটও বসান শুরুতে, তারপরে এইখানে এবং এইখানে আসার পরে এই দুইটা এন্ট্যাঙ্গেলড হয়ে যাবে, কারণ আমি অনেক পরিচিত একটা সার্কিট এখানে দেখতে পাচ্ছি, সেই জন্য আপনারা এরপরে দেখতে পাবেন, অসুবিধা নাই। ঠিক আছে, আপনাদের এরকম হয়তো চোখে চলে আসবে, বাট দ্যাট ডাজেন্ট রিয়েলি ম্যাটার। এন্ট্যাঙ্গেলড না হইলেও প্রসেস সেম, এন্ট্যাঙ্গেলড হইলেও প্রসেস সেম। সো যখনই আপনাদেরকে এরকম সার্কিট দেওয়া থাকবে, তখনই আপনার প্রথম কাজ হচ্ছে এরকম স্টেজ বাই স্টেজ আপনি আলাদা আলাদা নাম দিয়ে নেবেন। ঠিক আছে, এক একটা গেট অ্যাপ্লাই করার পরে আলাদা আলাদা নাম দিবেন, তারপরে কাজ করবেন। তারপরে কেন কাজ করতে বলতেছি, আপনি তাইলে সাই ওয়ান এর সাথে সাই জিরোর সম্পর্কটা কি, এইটা শুধু চিন্তা করলেই হয়ে যাবে যে আপনি সাই জিরোর উপরে হেডামার্টটা অ্যাপ্লাই করতেছেন ফার্স্ট কিউইটা, তাইলে আপনি সাই ওয়ান পান। ঠিক আছে, সাই টু হচ্ছে সাই টু এর সাথে তার আগের স্টেটটা মানে সাই ওয়ানের সম্পর্ক কি, ওয়েল সাই ওয়ানের উপরে একটা সি নট অ্যাপ্লাই করছেন। ঠিক আছে, তো আমি একটু ম্যাথমেটিক্যালি লিখি। তো আমি আর কি যেটা চাচ্ছি যে সার্কিট পড়ে কিভাবে ম্যাথমেটিক্যালি লিখতে হয় সেটা আপনাদেরকে শিখানো। ঠিক আছে, তো এখান থেকে আমরা যে ইনফরমেশন গুলো পাবো সেটা হচ্ছে সাই ওয়ান সমান সমান হচ্ছে হ্যাডামার টেনসর আইডেন্টিটি সাই জিরো। ঠিক আছে, এখানে কিন্তু প্রত্যেকটা সাই টু কিউবিট সিস্টেম, কোনোটাই কিন্তু ওয়ান কিউবিট সিস্টেম না, প্রত্যেকটাই আমি টু কিউবিট সিস্টেমে লিখছি। ঠিক আছে, তো এইটা দেখে দেখেন, আপনি এটা দেখে বুঝতে পারতেছেন যে সাই জিরোর উপরে আপনি ফার্স্ট কিউবিটে হেডামার্ট অ্যাপ্লাই করতেছেন। ভালো কথা। এখন সাই টু কি কাজ করতেছে, সো আমি এটা একটু নিচে নামাই দিই আমাদের একসাথে কাজ করতে পারার জন্য। ঠিক আছে, একটু এখানে আবার দেখি সাই টু কে কি লেখা যায়। ওয়েল সাই টু হচ্ছে সাই ওয়ানের উপরে সি নট অ্যাপ্লাই করতেছি। তো সাই টু যদি আমরা সি নট অ্যাপ্লাই করি, সেটাকে আমি এভাবে লিখতে পারি যে সাই টু সমান সমান হচ্ছে সি ওয়ান এক্স টু সাই ওয়ান। সি ওয়ান এক্স টু দিয়ে কি বোঝাচ্ছে, কন্ট্রোল হচ্ছে কিউবিটটা ওয়ান, আর টার্গেট অ্যাকচুয়ালি এক্স অ্যাপ্লাই করবো সেকেন্ড কিউবিটের উপরে, সেটা হচ্ছে এক্স টু। সো এটা হচ্ছে আপনার সেকেন্ড সেকেন্ড ইকুয়েশন বলতে পারেন। ঠিক আছে, সো সাই টু থেকে বা সাই ওয়ান থেকে সাই টু তে কিভাবে যাবেন। ঠিক আছে, সো আপনি ফার্স্টে এই ইকুয়েশনটা
ক্যালকুলেশন করে এসে সাই 1 পেয়ে যাবেন। তারপরে সেই সাই 1টা আবার এইটাতে ইনপুট দিবেন, তাহলে সাই 2 পাবেন। দিস ইজ দ্য ইজিয়েস্ট ওয়ে টু ডু ইট, ঠিক আছে? তারপরে সাই 3 কি হবে? সাই 3 হচ্ছে প্রথম কিউবিটে এক্স। সো আমি বলবো যে সাই 3 সমান সমান এইটা লেখেন, এক্স টেন্সর প্রোডাক্ট আই। সাই 2 এর উপরে এই কাজটা করতেছে, ঠিক আছে? সাই 2 এর উপরে আপনি যদি শুধু ফার্স্ট কিউবিটে এক্স গেটটা অ্যাপ্লাই করেন তাহলেই হয়ে যাচ্ছে। তারপর হোয়াট ইজ সাই 4? সাই 3 এর উপরে এই এই স্টেজে কেমনে যাব? সাই 3 এর উপরে আমি যদি সি 0 অ্যাপ্লাই করি, বাট এখন টার্গেটটা হইলো আমাদের ফার্স্ট কিউবিট, কন্ট্রোলটা হচ্ছে সেকেন্ড কিউবিট। সো এটাকে লেখার সময় আমি লিখবো হচ্ছে সাই 4 হইল আমাদের C2x1 সাই 3। এই, সো স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশন করবেন, তাহলে সবচেয়ে সহজ হবে। ঠিক আছে, তাহলে আপনার সবচেয়ে সহজ হবে। ওকে। আচ্ছা। আর যদি আরেকটু অ্যাডভান্স হয়ে যান বা আপনি কিছু স্টেপ কমাইতে চান, যেমন আপনি তো এই যে সাই 1 এর যে ভ্যালুটা আছে এইটা, এইটা নিয়ে চাইলে এইখানে সাবস্টিটিউট করতে পারেন। ঠিক আছে, যেমন আপনি এই দুইটা লাইন একবারেও লিখতে পারতেন চাইলে, যে সাই 2 হচ্ছে C1x2। C1x2, আচ্ছা আপনাদের এইখানে হয়তো প্রথম প্রথম যেহেতু নতুন নতুন আছেন, আমি হয়তো কিছু মাল্টিপ্লিকেশন দিয়ে দিই। যেমন এইখানে একটা মাল্টিপ্লিকেশন সাইন দিলাম, মানে হচ্ছে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। C1x2 হচ্ছে একটা 4x4 ম্যাট্রিক্স, এটা একটা 4x1 ম্যাট্রিক্স, গুণ হচ্ছে এক্স হচ্ছে একটা 2x2 ম্যাট্রিক্স, আইডেন্টিটি একটা 2x2 ম্যাট্রিক্স। টেন্সর প্রোডাক্ট করার পরে 4x4 হয়ে যায়, এটার সাথে এখানে যে গুণটা এটাও একটা নর্মাল ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। ঠিক আছে, এখানেও নর্মাল ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। সো যত জায়গায় আর কি আপনি টিপিক্যাল মানে মাল্টিপ্লিকেশনে যে আমরা কিছু দেই না এরকম দেখলে বুঝবেন যে ওটা একটা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। ঠিক আছে। আচ্ছা, তো আমি এখানে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটা দিলাম। আর আমার এই যে সাই 1 এর ভ্যালুটা, সেটা আমি এই পুরা জিনিসটা এখান থেকে নিয়ে এখানে সাবস্টিটিউট করি। ঠিক আছে, তো এই পুরো জিনিসটা নিয়ে সাবস্টিটিউট করি। ওকে, এর উপরেই উঠায় দিই। ওকে, সো এইটা আর কি আমাদের কিভাবে হিসাব করতে হবে একটু খেয়াল করে দেখেন। জাস্ট মানে আমি আপনাদেরকে পয়েন্ট আউট করার জন্য, দেখেন সবকিছু ঠিকঠাক আছে। এইটা যদি আপনি সবসময় এনশিওর করতে চান, আমি বলবো যে মাঝে মাঝে আপনার ম্যাট্রিক্সের ডিমেনশন সাইজটা কত ওইটা দিয়ে চিন্তা করবেন। ঠিক আছে, যেমন এইটা হইলো একটা 4x1 ম্যাট্রিক্স, এইটা হবে হচ্ছে একটা 4x4 ম্যাট্রিক্স, কারণ এটা 2 কিউবিট অপারেটর। 2 কিউবিট অপারেটর সবগুলো 4x4 হয়। ঠিক আছে, সিঙ্গেল কিউবিট অপারেটর টেনসর প্রোডাক্ট করে আমরা 2 কিউবিট অপারেটর বানাইছি, সো এটা একটা 4x4 হবে। কেন হবে গত দিনের ক্লাসের থেকে একটু চিন্তা করে দেখেন। ঠিক আছে, টিউটোরিয়ালে দেখেন বলছিলাম যে ডিমেনশন কিভাবে গুণ হয়। ঠিক আছে, আর এটা একটা 4x4 ম্যাট্রিক্স। দেখেন আপনার এটা রেগুলার ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনে কিন্তু ডিমেনশন গুলো ম্যাচ হচ্ছে, এইটা এটা সেম, এইটা এটা সেম। ঠিক আছে, সো আপনার কিন্তু আম, হচ্ছে যে সবই ঠিকঠাক আছে, এবং গুণ করলে আপনি দিন শেষে একটা 4x1 ম্যাট্রিক্সই পাবেন, নতুন একটা স্টেট পাবেন। ঠিক আছে, সো আপনি যদি চান জাম্প করে আপনি আর কি কাইন্ড অফ একবারে এই পুরাটার কথা বলতে চাচ্ছেন আর কি। ঠিক আছে, যে প্রথম কিউবিটে হেডামার্ট অ্যাপ্লাই করো এবং একটা C1x2, তারপর একটা C1x2 অ্যাপ্লাই করো। ঠিক আছে, সাই 0-র উপরে সব হচ্ছে। কিন্তু আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, আমরা আগে হেডামার্ট অ্যাপ্লাই করছি, তারপরে সি 0টা অ্যাপ্লাই করছি। ঠিক আছে, প্রথমে হেডামার্ট, তারপরে সি 0 অ্যাপ্লাই করছি। ঠিক আছে, কন্ট্রোল 0 অ্যাপ্লাই করছি, বা কন্ট্রোল X অ্যাপ্লাই করছি, CX গেট অ্যাপ্লাই করছি। কিন্তু এইখানে যখন লিখতেছেন দেখেন, আগে সি 0 গেট লিখতেছি, তারপরে হেডামার্ট লিখতেছি। ঠিক আছে, অর্ডারটা একটু উল্টা হয়ে গেল না? ওকে, সো সার্কিটে যদি আগে হেডামার্ট থাকে তারপর সি 0 থাকে, আমরা এখানে লেফট টু রাইটে যদি চিন্তা করি, আগে সি 0 লিখতেছি তারপরে হেডামার্ট লিখতেছি। কেন এটা হয়েছে, কারোর কি কোনো আইডিয়া আছে? মানে উল্টে গেল কেন, অর্ডারটা উল্টে গেল? মানে আসলে এটা পড়তে হবে রাইট টু লেফট। প্রথমে হেডামার্ট অ্যাপ্লাই করতেছি, তারপরে আমরা সি 0 অ্যাপ্লাই করতেছি। রাইট টু লেফট পড়তে হয়।
কারণ দেখেন, আমরা তো আসলে এইটার উপরে যখন অ্যাপ্লাই করব তখন তার বামেই লিখছিলাম, এটার উপরে যা অ্যাপ্লাই করতেছি সেটা তার বামেই লিখতেছিলাম। আমরা তো ইউজুয়ালি আর কি আমাদের নোটেশন হচ্ছে এক্স এর উপরে যখন অ্যাপ্লাই করি তখন এফ অফ এক্স এফটা বামে লিখি। এইটার উপরে যদি আমি আবার আরেকটা ফাংশন লিখি জি অফ এক্স, তারও বামে লিখি। এই যে বামে লিখতে থাকি এক্স্যাক্টলি এই এই কারণেই এটা হচ্ছে। আমাদের এখানে এক্স বলতে বেসিক্যালি লাইক আ ভেক্টর, ঠিক আছে, ম্যাট্রিক্স। আমাদের ইয়েগুলো হচ্ছে ম্যাট্রিক্সের মতো, ঠিক আছে। কাইন্ড অফ এক্স এর উপরে এফ অ্যাপ্লাই করতেছেন, তার উপরে আবার জি অ্যাপ্লাই করতেছেন। ম্যাট্রিক্সের যেহেতু গুণ এর মানে অ্যাসোসিয়েটিভ ম্যাট্রিক্সের গুণ, তো এই জন্য আর কি কেউ ব্র্যাকেট দেয় না, বাট তো বেসিক্যালি আপনি এই দুইটাও আগে করতে পারেন, অসুবিধা নাই। বাট দ্য ফ্যাক্ট ইজ বাট দ্য ফ্যাক্ট ইজ যে আপনি চাইলে আর কি এভাবে কাজ করতে পারেন। আহ, যে এই দুইটা আগে করলেন, যেটাই করেন না কেন আমাদের সবসময় বাম সাইডের লেখাটাই হচ্ছে টিপিক্যাল কাজ। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড নোটেশন। এবং এই নোটেশনটা আসলে অয়লার ইন্ট্রোডিউস করছিল যে এক্স এর বাম সাইডে লেখে। পার্সোনালি মানে আমি থাকলে হয়তো ডানে লিখতাম, বাট এটাই এখন আমাদের স্ট্যান্ডার্ড। ঠিক আছে। তো দিস ইজ ওয়াই বেসিক্যালি আপনি যখনই সার্কিটে ড্রয়িং করেন, সার্কিটে আমরা লেফট টু রাইট পড়ি কারণ এইটার পরে এইটা হইছে স্বাভাবিক। কিন্তু আপনি যখন ম্যাথে লিখবেন বা ম্যাট্রিক্স নোটেশনে লিখবেন বা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন আকারে লিখবেন, তখন রাইট টু লেফট পড়তে হবে। প্রথমে হেডামার এবং পরে C1 X2। আমি বলে রাখতেছি এইটা অ্যাটলিস্ট 50% মানুষজন আপনাদের মিড এক্সামে ভুল করবেন। ঠিক আছে, আপনাদের এরকম সার্কিট দেওয়া থাকবে এবং ক্যালকুলেশন করতে বলা হবে, এবং আপনারা খেয়াল থাকবে না, আপনারা লেফট টু রাইট লিখে বসে থাকবেন, অথবা ইকুয়েশন লেখা থাকবে সেটাকে আপনারা মানে যে অর্ডার যে উল্টা হয়ে যায় লেখার সময় এটা আপনাদের খেয়াল থাকে না। সো ভি বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট দিস অর্ডার। ঠিক আছে, এই অর্ডারের ব্যাপারে ভেরি কেয়ারফুল থাকতে হবে। ঠিক আছে। ওকে, সো এই সিম্পল একটা ছোট্ট জিনিস, কিন্তু এটা খুব ভেজাল হয়, এবং আমি মোটামুটি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনাদের আম, হইল অ্যাটলিস্ট হাফ অফ দ্য পিপল এটা ভুল করবেন। ঠিক আছে। তো যাই হোক, গেল এই একটা জিনিস। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে আপনাদের আরেকটা নোটেশন শিখাই দেই। সেটা হচ্ছে, ধরেন আপনারা স্টেট ভেক্টর ক্যালকুলেট করলেন। স্টেট ভেক্টর ক্যালকুলেট করার পরে আমরা এরকম আরেকটা কাজ করি, এভাবে বক্স দিয়ে একটা মিটারের মতো একটা ছবি দেই, মানে যে আপনার গাড়িতে যেরকম স্পিডোমিটার যেরকম থাকে ওইটার মতো একটা ছবি দেই। দেওয়ার পর এরকম দুটো দাগ দিই। এটাও একটা গেট, কিন্তু এটা কোনো ইউনিটারি গেট না। এটা বেসিক্যালি বুঝাচ্ছে যে আপনি ফার্স্ট কিউবিটটাকে মেজারমেন্ট করে ফেলছেন। ওই যে মিটারের মতো সিম্বল দিছে, তো তো বুঝাচ্ছে আর কি আমরা একটা মেজারমেন্ট করতেছি, হয়তো কোনো একটা ডায়ালে শো করতেছে এরকম আর কি। ঠিক আছে, আমি হাতে আঁকাচ্ছি, হয়তো ভালো মতো বোঝা যাচ্ছে না। আপনার সার্কিটের সুন্দর ডায়াগ্রামটা হয়তো আপনাদের টিউটোরিয়ালে দেখলে ভালো মতো বুঝতে পারবেন। আর এইভাবে ডাবল দাগ দেওয়া মানে হচ্ছে মেজারমেন্ট করার পরে যে রেজাল্টটা আসছে ওইটা তো ক্লাসিক্যাল, 0 অথবা 1, যদি আপনি কম্পিটিশনাল বেসিসে মেজার করেন, অথবা অন্য কোনো বেসিসে মেজার করলে, একটা কিউবিটকে মেজার করলে সবসময় দুইটা পসিবিলিটি থাকে। ঠিক আছে, কখনোই দুইটার বেশি থাকবে না একটা কিউবিটকে মেজার করলে। এই জন্য এটার নাম আসলে কিউবিট। যদি কিউব ট্রিট হইতো তিনটা পসিবিলিটির, বাট তিনটা পসিবিলিটি যে কোনো একটাতে। ঠিক আছে, মেজারমেন্ট করার পরে র্যান্ডমলি যে কোনো একটাতে আসবে। ওই যে আমি আপনাদেরকে বলছিলাম যে ধরেন গ্রিলের মধ্যে দিয়ে এক্সাম্পল যেটা দিছিলাম, যে হচ্ছে ফিল্টার, মেজারমেন্ট ফিল্টার, অমুক তমুক যা যা কথাবার্তা বলছিলাম, ওইটার সিম্বলটা হচ্ছে এইটা, সার্কিট সিম্বলটা হচ্ছে এইটা। এবং ডাবল দাগ মানে বুঝায় যে এটা ক্লাসিক্যাল ডেটা। ঠিক আছে, সো আপনি একটা কিউবিটকে মেজার করলে তারপরে ডেটাটা ক্লাসিক্যাল হয়ে যায়। এই জন্যই আমি বলছিলাম যে আপনাদেরকে সাবধান থাকতে হবে, যে মেজারমেন্ট যদি করে ফেলেন তাইলে কিন্তু আর সেটা ক্লাসিক্যাল, মানে তখন আর কোয়ান্টাম ইনফরমেশন রাখবে না, ও তখন ক্লাসিক্যাল ডেটা হয়ে গেল, সো আপনি ইনফরমেশন কমে যাচ্ছে। ঠিক আছে। সো এই হলো আপনাদের লাস্ট যেই সার্কিট সিম্বলটা। সো এতটুকু পর্যন্ত আপনারা সার্কিটের সমস্ত কিছু, একটা সার্কিট যদি দেওয়া থাকে কিভাবে ক্যালকুলেশন করতে হয়, সমস্ত কিছু ক্যালকুলেশন করতে পারা উচিত। ওকে। তো এবং আপনাদের মিড এক্সামে এরকম টাইপের জিনিসই থাকবে। আপনাদেরকে আসলে আম, দেওয়া থাকবে যে আপনারা সার্কিটটা, মানে ইনিশিয়াল স্টেট দেওয়া থাকবে, আমি হয়তো এখানে বলে দেবো এখানে জিরো স্টেট, এখানে প্লাস স্টেট। ঠিক আছে, আপনারা টেনসর প্রোডাক্ট করবেন, করে তারপরে ওইটা হলো সাই 0, সেখান থেকে সাই 1 বের করবেন, তারপর সাই 2 বের করবেন, সাই 3, সাই 4 বের করবেন। তারপরে বের করবেন যে আচ্ছা বর্ন রুল দিয়ে কিভাবে মেজারমেন্ট রেজাল্ট গুলো বের করা যায়। ঠিক আছে।
তো যেমন এখানে দুইটা কিউবিটি মেজার করে ফেলছি, তাহলে কি আসবে সেটা নিয়ে কথাবার্তা বলা যেতে পারে। ঠিক আছে, তো যাই হোক মানে মানে সবগুলো পস্টুলেটই আপনার সার্কিটের মধ্যে চলে আসবে, এবং দিস ইজ গোয়িং টু বি আওয়ার সার্কিট মডেল। আপনাদের যেরকম লজিক সার্কিট দিয়ে সব কাজ হয়, আমাদের এখানে কোয়ান্টাম সার্কিট দিয়ে সব কাজ হবে, এবং দিস ইজ অল অফ দেম। ঠিক আছে। আচ্ছা, লাস্টলি আমি আরেকটা ছোট্ট করে দুইটা জিনিস একটু দেখাই দিই। সেটা হচ্ছে গতদিন আমি আপনাদেরকে বলছিলাম যে যে কোনো ইউ যদি একটা ইউনিটারি গেট হয়, যেমন এক্সাম্পল হিসেবে চিন্তা করতে পারেন যে এটা একটা 2x2 ম্যাট্রিক্স, একটা সিঙ্গেল কিউবিট গেট। ঠিক আছে, তবে আমি যে কথাটা বলবো এটা হচ্ছে আপনার আহ, মানে মানে যে কোনো ডিমেনশনের ক্ষেত্রে সত্যি। ঠিক আছে, ধরেন আপনি, এটা একটা এন কিউবিট গেট, কথার কথা। এটা একটা এন কিউবিট গেট, তো এটা যদি একটা এন কিউবিট গেট হয়, তাহলে এটার ডিমেনশন হবে 2 টু দি পাওয়ার n/2 টু দি পাওয়ার n। কেন 2 টু দি পাওয়ার n হইল? ওই যে স্টেট ভেক্টর যেটা ছিল, আমি দেখাইছিলাম যে এনটা এক্সপোনেনশিয়ালি চলে আসে আর কি, 2 টু দি পাওয়ার n সংখ্যক স্টেট তৈরি হয়। এবং যেহেতু আপনি স্টেট ভেক্টরের কথা না বলে এখন অপারেটরের কথা বলতেছেন, তাহলে এটার ডিমেনশন হবে 2 টু দি পাওয়ার n/2 টু দি পাওয়ার n। ঠিক আছে, সো মানে এইটাও এক্সপোনেনশিয়ালি এক্সপ্লোড করে আর কি। ঠিক আছে, তো যাই হোক একটা এন কিউবিট অপারেটর যদি হয়, ইউনিটারি অপারেটর যদি হয়, তাহলে সেটাকে আপনি হ্যাঁ ম্যাট্রিক্স আকারে লিখলে ডিমেনশন 2 টু দি পাওয়ার n/2 টু দি পাওয়ার n সাইজের হবে। তো এই এরকম একটা এন কিউবিট গেট থেকে খুব ইজিলি আপনি একটা n+1 কিউবিট গেট বানাইতে পারেন, ইউনিটারি গেট বানাইতে পারেন। সেটা আমি বললাম যে ওই যে কন্ট্রোল ইউনিটারি। ঠিক আছে, আপনি একটা কিউবিটের উপরে কন্ট্রোলটা অ্যাপ্লাই করবেন, তারপরে ইয়ে করবেন। তো আমি একটা একটা ছবি আঁকাই তাহলে ভালো হবে। যেমন আমরা 2 কিউবিট গেট যদি হয়, এভাবে আঁকাই। ঠিক আছে, কন্ট্রোলড টাইপ ছাড়াও আরো অনেক টাইপের 2 কিউবিট গেট আছে, বাট ধরেন এইটা দিয়ে দেখেন, আই থিঙ্ক বোঝা যাচ্ছে যে এটার ইনপুট হইলো 2টা কিউবিট, আউটপুটও হইলো 2টা কিউবিট। ঠিক আছে, ইউনিটারি অপারেটর যেহেতু এটার ডিমেনশন সেমই থাকে, সো ইনপুট যতগুলা কিউবিট থাকবে আউটপুটে এক্স্যাক্টলি ততগুলাই কিউবিট থাকবে, কিউবিট হঠাৎ করে হারায় যাবে না। ঠিক আছে, তো এটা একটা 2 কিউবিট গেট এক্সাম্পল হিসাবে। তো এখান থেকে যদি আপনি একটা 3 কিউবিট গেট বানাইতে চান, সেটা হতে পারে আপনার এই যে কন্ট্রোল কিউবিট। ঠিক আছে, সো আপনি আরেকটা কিউবিট নিয়ে আসবেন। ঠিক আছে, এটা হলো কন্ট্রোল কিউবিট, আর এই দুইটা ছিল হচ্ছে আপনার আগের যে যাদের উপর ইউটা অ্যাপ্লাই করছেন ওরা তো টার্গেট কিউবিট, আর এটা হলো কন্ট্রোল কিউবিট। সো আপনি একটা এক্সট্রা কিউবিট অ্যাড করছেন, সো n+1 কিউবিট সিস্টেম একটা গেট বানায় ফেলতে পারছেন। সো অ্যাজ এ হোল দিস ইজ নাও আ নিউ গেট, এটাকে আমরা কন্ট্রোল ইউনিটারি বলি, যেটা হলো n+1 বা 3 কিউবিট গেট। এইখানে আমাদের এক্সাম্পলে দিস ইজ নাও আ 3 কিউবিট গেট। ঠিক আছে, তো এখন একটা জিনিস আমি গতদিন বলি নাই, যে আচ্ছা আমার যদি এরকম আম, কি বলে কন্ট্রোল ইউনিটারি হইলে এই যে 0 হইলে কিছু করব না, 1 হইলে অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করব, এই জিনিসটা যে একটা নতুন ইউনিটারি গেট হবে এটার কোনো প্রুফ আমি দেখাই নাই। এবং আরো একটা জিনিস পড়ি নাই, সেটা হচ্ছে যে ধরেন আমি আপনাদেরকে দেখাইছিলাম যে এক্স গেটকে লেখা যায় এইভাবে যে 0, মানে ধরেন 0 1 আর 1 0 এইভাবে লেখা যায়, কারণ বলছিলাম যে 0কে 1 করে ইনপুট আর আউটপুট দিয়ে বলছিলাম যে আপনি যদি ইনপুট দেন 0 তাহলে আউটপুট হয় 1, বা ইনপুট যদি দেন 1 আউটপুট হয় 0, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, তো সিইউ বা এরকম হচ্ছে আপনার কন্ট্রোল ইউনিটারিকেও এভাবে লেখা যায় কিনা সেটা আমি দেখাই নাই। তো উত্তরটা হচ্ছে এভাবে লেখা যায়। ওকে, কন্ট্রোল ইউনিটারিকে সবসময় এইভাবে লেখা যায়। এটাকে কিভাবে পড়তে হবে? এটাকে পড়তে হবে দেখেন, এই যে 0 হইলে কন্ট্রোল কিউবিটটা যদি 0 হয়, তাহলে বাকি কিউবিটটাতে আপনি আপাতত সিঙ্গেল কিউবিটের কথা চিন্তা করেন, ফার্স্ট কিউবিটে যদি 0 হয়, সেকেন্ড কিউবিটে আইডেন্টিটি কিছুই করো না। ফার্স্ট কিউবিটে যদি 1 হয়, দ্বিতীয় কিউবিটে ইউনিটারি অ্যাপ্লাই করো। ঠিক আছে,
টেস্ট করে দেখতে পারেন ডাজ দিস ওয়ার্ক। আমি যদি সি ইউ, মানে সো বেসিক্যালি আমি যে এক্সাম্পলটা দিয়েছি এখানে হচ্ছে CU12 লিখেছি বেসিক্যালি। ঠিক আছে, আপনি যদি এটা 0 0-র উপরে অ্যাক্ট করেন, ঠিক আছে, 0 0-র উপরে অ্যাক্ট করা মানে হচ্ছে আমার, আমি একটা গুণ করে দেখাই দিই যে কেন এটা হইলো, তাহলে আপনারা বুঝতে পারবেন। 0 টেন্সর প্রোডাক্ট 0। ওকে, এখন চিন্তা করেন এই জিনিসটার সাথে এটা তো গুণ আকারে আছে, সো ডিস্ট্রিবিউট করে দেওয়া যায়। সো ফার্স্ট টার্মটা হবে হচ্ছে 0 0 টেন্সর প্রোডাক্ট আইডেন্টিটি টাইমস 0 টেন্সর প্রোডাক্ট 0। এটা হইলো ফার্স্ট টার্ম। আর সেকেন্ড টার্মটা হবে হচ্ছে 1 1 টেন্সর প্রোডাক্ট ইউনিটারি এখানে। আর গুণ, এটা গুণ করার পরে এটা আসতেছে। ঠিক আছে, জাস্ট টু এমফাসাইজ যে কই থেকে কোনটা আসলো হিসাব রাখার জন্য, এটা হচ্ছে আমাদের আম, এই 0 0টা কালার কোড করে দিচ্ছি। ঠিক আছে, সো এইটা আসবে। এখন আপনি যদি গুণ করেন, ওই যে যেই রুলটা বললাম যে আসলে এই ফার্স্ট কিউবিটের কাহিনীর সাথে ফার্স্ট কিউবিটের কাহিনী গুণ হবে। ঠিক আছে, সো আপনি যদি গুণ করেন, এখানে 0 0 0, অনেকগুলা জিরোর কাহিনী হয়েছে এখানে, বাট দেখেন ক্যালকুলেশন খুবই সহজ হয়ে যাবে। আর এইখানে হচ্ছে এইটার সাথে এইটা, তো এটা হচ্ছে আইডেন্টিটি 0 প্লাস এখানে কি হচ্ছে 1 1 0 টেন্সর প্রোডাক্ট U 0। আমি আবার একটু কালার কোড করি, সেটা হচ্ছে এই জিরোটা হইলো এইটা, এটা আরেকটা জিরো। ঠিক আছে, সো বেসিক্যালি আপনার জিরো গুলো যেখান থেকে আসছে আর কি। ঠিক আছে, তো এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, এই যে এই পার্টটুকু 0 0-র সাথে ইনার প্রোডাক্ট, কেন ব্র্যাকেট নোটেশন সুন্দর, সেটা হচ্ছে 0 0-র সাথে ইনার প্রোডাক্ট হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন, তার মানে দ্যাট ইজ 1। ঠিক আছে, আর এখানে ওয়ানের সাথে জিরোর ইনার প্রোডাক্ট হচ্ছে, তার মানে এটা 0। সো আপনার আসলে এই সেকেন্ড টার্মটা পুরোটাই বেসিক্যালি 0, বাদ হয়ে যাবে। ঠিক আছে, আর এই টার্মটা এইটুকু হইল 1 হবে, মানে দ্য নাম্বার 1। সো আপনি যদি এখন গুণ করেন, আর আইডেন্টিটি দিয়ে গুণ করলে তো আসলে সেম জিনিসই থাকে। সো চিন্তা করে দেখেন যে এটা গুণ টুন করলে 0 টেন্সর প্রোডাক্ট 0 থাকবে, যে এখানে এই জিরোটা হচ্ছে আইডেন্টিটির সাথে গুণ করার কারণে আসছে, আর এইটা সব বাদ হয়ে যে এই জিরোটা পড়েছিল সেটা আসছে, মানে 0 0। সো আমি আপনাদেরকে যে বলছিলাম যে আহ কি বলে, 0 0-র উপর অ্যাপ্লাই করলে বেসিক্যালি যেহেতু কন্ট্রোল 0, সো কিছুই হবে না। যা ছিল ইনপুট তাই আসবে, ওইটাই আসছে দেখেন। ঠিক আছে, তবে অনেক কেরিকেচি করে আসলো, বাট আই থিংক ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে কেন এটা হইতেছে। ঠিক আছে, একটু চিন্তা করে দেখেন যে কেন 0 0 0 1 1 0 1 1, এগুলো চারটা কেসের জন্য একটু চিন্তা করে আপনাকে নিজে নিজে দেখতে হবে, তাহলেই আপনি বুঝতে পারবেন যে হোয়াট দিস ইজ অ্যাকচুয়ালি সেইং। ঠিক আছে, সো এটাকে আর কি যেভাবে পড়তে হয় যে জিরো হইলে বেসিক্যালি জিরো হচ্ছে কিনা চেক করার জন্য এই এ আছে। ঠিক আছে, আর যেহেতু এ খায় ফেলবে সেই জন্য আবার আরেকটা জিরো নিয়ে আসা হয়েছে। ঠিক আছে, যদি জিরো হয় তাইলে আইডেন্টিটি রাখবে, আইডেন্টিটি গুণ করবে। আর যদি 1 হয় তাইলে ইউনিটারি দিয়ে গুণ করবে। তো আপনাদের কাজ হইলো এইটা যেহেতু লিখে দিছি, আগামী দিন চেষ্টা করবেন যে CU12 এটা যে ইউনিটারি, দিস থিং ইজ ইউনিটারি, এখান থেকে প্রুফ করার ট্রাই করবেন। এবং এই প্রুফটা কিন্তু জেনারেল, আপনি যে কোনো মানে ইউ এর ডেফিনেশনের জন্যই এটা করতে পারতেছেন। ঠিক আছে, আপনারা চেষ্টা করে দেখেন পারেন কিনা। ঠিক আছে, নেক্সট দিন আমি আরেকটা কাজ করব, সেটা হচ্ছে CU, মানে দুইটা কন্ট্রোল বসাবো। চিন্তা করে দেখবেন যে এটাও কেন ইউনিটারি হবে। ঠিক আছে, তো যাই হোক, হোয়াট এভার, আজকে এই পর্যন্তই থাকুক, আপনাদের সময় অলরেডি ওভার হয়ে গেছে। আম, তো ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, আপনাদের সাথে আবার কবে দেখা হবে জানি না, আপাতত অনলাইনেই চলবে অ্যাকর্ডিং টু অ্যানাউন্সমেন্ট। ঠিক আছে, স্যার কুইজ কবে হবে? এখন যেটা বললাম যে অনলাইন ক্লাস হইলে কুইজ নিব না। এখন এমন হইতে পারে যে আপনাদের মিড এক্সামের আগে কিছু সময় দিল, তখন হয়তো, মানে আমার ধারণা
হইতে পারে যে 2-1 দিন আপনাদের মিড এক্সাম পিছালো কুইজ নেওয়ার জন্য, কারণ অনেক কোর্সেই তো মনে হয় কুইজ নেওয়া হয় নাই আপনাদের। ঠিক আছে, তো ওরকম যদি হয় তখন নিব। ফর নাও কোনো কুইজ নাই, ঠিক আছে, যদি আর কি এখনো পর্যন্ত ইনস্ট্রাকশন এটাই থাকে। আর যদি বলা হয় হঠাৎ করে আজকে রাতে বলে যে পরশুদিন ক্লাস হবে অন ক্যাম্পাস, তাহলে পরশুদিন কুইজ। ঠিক আছে, so এখন পর্যন্ত ইনস্ট্রাকশন হচ্ছে বুধবার পর্যন্ত কুইজ, আনলেস অনলাইন। অনলাইন হইলে কুইজ নাই, তাইলে রেগুলার ক্লাস হবে। আর যদি ক্যাম্পাস হয় তাইলে অন ক্যাম্পাস হইলে আমরা কুইজ নিয়ে নিব। ঠিক আছে, ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ। আমি আপনাদের রেকর্ডিং প্রতিবারের মতো আবারও দিয়ে দিব, অসুবিধা নাই। ঠিক আছে, ভালো স্যার থাকবেন সবাই। হ্যাঁ, আর স্যার কোনো কোয়েশ্চেন আছে? স্যার আমার একটা একটু হ্যাঁ, হ্যাঁ, কোশ্চেন ছিল। হ্যাঁ, স্যার হ্যাঁ, আমি বলেন। হচ্ছে আপনাকে মেইল পাঠিয়েছিলাম about the স্টুডেন্ট টিউটর অ্যাপয়েন্টমেন্ট। স্যার আমাকে হচ্ছে